আজকের গল্প টানাপোড়েন। ওটি থেকে বের হতেই মুখোমুখি হতে হলো লম্বা সুদর্শন একজন পুরুষের সঙ্গে। তাকে দেখে চিনতে আমার খুব একটা ভুল হলো না। একসময় আমার সবচেয়ে কাছের মানুষ ছিল যে, সবচেয়ে ভরসাযোগ্য ছিল সে। একটা সময় তাকে ছাড়া আমার জগৎ ছিল অন্ধকার। একসময় যাকে আমি খুব বেশি ভালোবাসতাম, বর্তমানে সে আমার প্রাক্তন প্রেমিক। কিন্তু ও এখানে কি করছে, আর ওর চোখ মুখও কেমন যেন দেখাচ্ছে। আচ্ছা, 8 বছর আগের যখন দেখেছিলাম তখন তো মৈনাক এমন ছিল না। কি সুন্দর স্মার্ট ছিল দেখতে। 8 বছরের ব্যবধানে কতটা পাল্টে গিয়েছে। চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকনো। আমার সব ভাবনার মাঝেই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আমার একমাত্র ভরসা, বিশ্বাস, আমার প্রেরণা, আমার স্বামী অভিনিবেশ। হ্যাঁ, মৈনাকের ওপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাওয়ার পর কাউকে বিশ্বাস করতে পারিনি আমি। তবে আমার স্বামীকে বিশ্বাস করেছি, করতে বাধ্য হয়েছি, কারণ সে মানুষটাই এমন। মৈনাক এগিয়ে এলো আমাদের উদ্দেশ্যে, জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছে? ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই তো ডক্টর? আমি কিছু বলার আগেই অভিনিবেশ এগিয়ে এলো। মৈনাকের কাঁধে হাত রেখে আশ্বাসের স্বরে বললেন, রিল্যাক্স, এত টেনশন করার কিছুই নেই। অপারেশন সাকসেসফুল, এখন চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণের ভেতরে আপনার বাবাকে কেবিনে দেওয়া হবে। মৈনাক কিছুটা রিল্যাক্স হয়ে আমাদের দিকে তাকাতেই থমকে গেল, পিছিয়ে গেল কয়েক পা। হয়তো নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। আমি কিছুটা এগিয়ে গিয়ে মৈনাককে প্রশ্ন করলাম, কেমন আছো মৈনাক? মৈনাক কিছু বলল না, এখন ওইভাবেই তাকিয়ে আছে। আমি হালকা হেসে অভিনিবেশের পাশে দাঁড়ালাম। ওর হাতটা ধরে মৈনাককে উদ্দেশ্য করে বললাম, উনি আমার স্বামী, আমার মতে পৃথিবীর বেস্ট হাজব্যান্ড। আমার কথা শুনে অভিনিবেশ একটু হাসলো, হয়তো বুঝতে পেরেছে, কারণ আমার স্বামী জানে মৈনাকের কথা। সবটা জেনেই বিয়ে করেছিল আমাকে, আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল। অভিনিবেশের হাতটা ধরেই বললাম, অভি ও মৈনাক। অভিনিবেশ সামনে এগিয়ে গেল, মৈনাকের দিকে হাত বাড়িয়ে খুব মিষ্টি করে বলল, আমি অভিনিবেশ দত্ত। নাইস টু মিট ইউ মিস্টার মৈনাক। মৈনাক একটু জোর করে হাসার চেষ্টা করলো, ভদ্রতা স্বরূপ ডান হাত বাড়িয়ে বলল, ধন্যবাদ, আপনার সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো। তোমার ওয়াইফ কেমন আছে মৈনাক? মৈনাককে প্রশ্ন করতে ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি আবার জিজ্ঞাসা করলাম, আর তোমাদের সন্তান? মৈনাক ম্লান হেসে বলল, বই তো নেই, সন্তান আসবে কোথা থেকে? মানে? ঠিক তখনই অভিনিবেশের কেবিনেট থেকে দৌড়ে এলো 3 বছরের একটা সুন্দর ফুটফুটে মেয়ে পরি। পরি দৌড়ে এসেই বাবা অভিনিবেশের কোলে উঠে পড়ল। অভিনিবেশ মুচকি হেসে পরীকে আদর করতে থাকে। মেয়েটাও হয়েছে বাবার পাগল, আমাদের মেয়ে পরি। মৈনাককে উদ্দেশ্য করে কথাটা বলতে ওর ফ্যাকাশে মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। হালকা হেসে বলল, খুব সুন্দর হয়েছে তোমার মেয়ে। অভিনিবেশ গাঢ় চুমু এঁকে দিল মেয়ের কপালে। মেয়েকে উদ্দেশ্য করে বলল, মামুনি, আঙ্কেলকে হ্যালো বলো। পরি বেশ কিছুক্ষণ গম্ভীর মুখ করে তাকিয়ে রইল মৈনাকের দিকে, কিন্তু কিছু বলল না। অভিনিবেশ আবার বলল, কি হলো মামুনি, বাপির কথা শুনবে না? পরি এবার আমার দিকে তাকালো, তারপর তার বাপের দিকে তাকাতেই দেখতে পেল উনি ওর দিকেই তাকিয়ে আছে। হয়তো বুঝলো বাপি তার উত্তরের অপেক্ষাতেই আছে। সে আগের মতোই মুখ গম্ভীর করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, হ্যালো আঙ্কেল। মৈনাক একটু হাসলো, হাসি মুখেই বলল, হ্যালো মামুনি। পরি সাথে সাথে মুখটা ফিরিয়ে নিল। ওকে দেখে মনে হচ্ছে মৈনাক ওর পছন্দ হয়নি। মৈনাক এবার বলল, মেঘলা, আমি আসছি, ভালো থেকো। কথাটা বলে পেছনে ঘুরতেই আমি ডেকে উঠলাম, কই বললে না তো তোমার বউ বাচ্চার কথা? মৈনাক আগের মতোই হাসলো, মুখে হাসি ধরে রেখে বলল, থাক না সেসব কথা, তুমি তো ভালোই আছো। আমার কথা জেনে কি হবে? তবে একটা কথা কি জানো, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, আমিও পারিনি। অভিনিবেশকে উদ্দেশ্য করে, মিস্টার দত্ত ভালো থাকবেন আর ভালো রাখবেন ওকে। আমি ওকে দেওয়া কথা রাখতে পারিনি, তবে আপনি রাখবেন, আমি প্রার্থনা করব। কথাটা বলেই 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে নেমে গেল মৈনাক। আমি ঠাঁই দাঁড়িয়ে রইলাম। না না, ওকে পাইনি বলে কষ্ট হচ্ছে না আমার, বরং ও ভালো থাকার জন্য
আমাকে ছেড়ে গিয়েও ভালো থাকতে পারেনি বলে আফসোস হচ্ছে। একজন মানুষ হিসেবে খারাপ লাগছে ওর জন্য, ব্যাস এইটুকুই। ৮ বছর আগে মৈনাকি আমায় ছেড়ে চলে গিয়েছিল শুধুমাত্র বর্ষাকে বিয়ে করবে বলে। বর্ষা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মৈনাকের সাথে রিলেশনে থাকাকালীন যখনই দেখা করতে যেতাম বর্ষা আমার সাথে যেত। সেখান থেকেই ওদের পরিচয়, আস্তে আস্তে ভালো লাগা ও সেখান থেকেই ভালোবাসা। আর হবে নাই বা কেন? বর্ষা দেখতে আমার চেয়ে অনেক সুন্দরী, সেখানে আমি কিছুই না। ওর মতো স্মার্টও নই, খুবই সাদাসিধে। তার উপর মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আর মৈনাক, সে তো বাবা মায়ের একমাত্র ছেলে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার চেয়ে অনেক ভালো। তার সাথে কি আমাকে মানায়? এসব কথা মৈনাক আমায় বলেনি, সব কথা বর্ষা আমাকে বলেছে। সে যাই হোক, আমার জন্মদিনের দিন আমার প্রিয় বান্ধবী ও আমার বয়ফ্রেন্ডের দেওয়া সেরা উপহার ছিল তাদের বিয়ের কার্ড। ভেঙে পড়েছিলাম ভীষণ। সামনে মেডিকেলের পরীক্ষা ছিল। বাড়িতে কারোর সাথে কথা বলতাম না, ঠিকমতো খেতাম না, ঘুমোতাম না, সারাদিন টেবিলেই বসে থাকতাম। পড়াশোনা করতে বসলে পড়তেও পারতাম না। প্রতিদিন ক্লাসে বসে অন্যমনস্ক হয়ে পড়তাম। তখন ক্লাস নিতেন অভিনিবেশ। একদিন ছুটির পর হঠাৎ করেই আমায় ডেকে বললেন, কোনো সমস্যা মেঘলা? তোমাকে ক্লাসে খুব একটা মনোযোগী দেখা যায় না, পড়াশুনোও ঠিকমতো পারছো না। এভাবে চললে তুমি মেডিকেলে চান্স পাবে বলে মনে করো? সেদিন শুধু হালকা হেসে বলেছিলাম, আর হবে না স্যার। তারপর আবার একই ঘটনা ঘটছিল। এরপর থেকে অভিনিবেশ আমাকে লক্ষ্য করত। একদিন ছুটির শেষে উনি আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে পাশেই একটা পার্কে যায়। সেদিন আমাকে জিজ্ঞাসা করে আমার অমনোযোগী হওয়ার কারণ। প্রথমে বলতে না চাইলেও পরে সবটা বলে দিই। কেন বলি জানি না, তবে প্রথম দিন থেকেই ওনার সাথে কথা বলতে কমফোর্ট ফিল করতাম। অন্যান্য স্যারেদের তুলনায় উনি কম কথা বলতেন, কিন্তু খুব ফ্রেন্ডলি ছিলেন। সেদিন সবটা শোনার পর উনি আমাকে ক্লাস করতে বারণ করলেন। এক্সট্রা সময় নিয়ে আমাকে বাড়িতে পড়াতে আসতেন। এমনকি আমার পড়ার রুটিনটাও তার কথা অনুযায়ী চলতো। কখন পড়ব, কতটুকু পড়ব, কিভাবে পড়ব, সবটাই উনি ঠিক করে দিতেন। পড়ার সময় হলে আমাকে ফোন করে সবটা বলে দিতেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে ফোন করে বুঝে নিতাম। পরীক্ষার দিন ঘর থেকে বের হওয়ার সময় ফোনে একটা মেসেজ আসে, অল দ্য বেস্ট মেঘলা। পরীক্ষা শেষ হলো, ফলাফল প্রকাশের দিন আমার থেকে বেশি টেনশানে উনি ছিলেন। এমনকি রেজাল্ট দেখার পর আমার থেকে বেশি খুশিটাই উনি হয়েছিলেন। ভাগ্যগুণে ভালোভাবেই পাশ করে যাই। ভালো রেজাল্ট হওয়ার দরুন মৈনাককে হারানোর কষ্টটা সেদিন মনেই ছিল না। পরদিন সকালে খুব শান্তিতে ঘুমোচ্ছিলাম। হঠাৎ করেই মা ডেকে বলল, মনা তাড়াতাড়ি ওঠ। তার চোখ মেলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মা বলল, অভিনিবেশের বাড়ি থেকে তোকে দেখতে এসেছে, তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নে, ওনারা চলে আসবেন। মা কথাটা শেষ হতেই বিদ্যুৎ বেগে উঠে বসলাম আমি। আশ্চর্য, এসব কি হচ্ছে? দেখতে আসছে মানে? আমি কিছু বলার আগেই মা বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদেই বাবা ঘরে ঢুকলেন। আমি তখনও একইভাবে বসে আছি। বাবা পাশে বসে মাথায় হাত রেখে স্নেহমাখা স্বরে বললেন, কোনো ঝামেলা করিস না মা, তোর ইচ্ছে অনুযায়ী তোকে সময় দিয়েছি। তুই মেডিকেলে চান্স পেয়েছিস, এখন তো তোর কোনো সমস্যা নেই। আমি টলমলে চোখে বাবার দিকে তাকাতে তিনি আবার বলেছিলেন, আমি তো তোর কষ্টটা বুঝি, কিন্তু মেয়েরা আজীবন বাবার বাড়িতে থাকতে পারে না। তাদের জন্মই হয় পরের ঘরে দেওয়ার জন্য। একদিন না একদিন সবারই বিয়ে হয়, তোরও হবে। অভিনিবেশ খুব ভালো ছেলে, আমরা অনেক দিন যাবত তোকে চিনি। এত ভালো ছেলেকে হাতছাড়া করা ঠিক হবে না, প্লিজ মা। সেদিন বাবার কাকুতি মাখা স্বরের বিপরীতে আমি কিছু করতে পারিনি। বলতে পারিনি, বাবা আমি বিয়ে করব না। কার জন্য করব না? যে ধোঁকা দিয়েছিল তার জন্য? যে আমাকে ভালোই বাসেনি তার জন্য কষ্ট পাবো কেন? কেনই বা মাকে বাবাকে কষ্ট দেব? রাজি হয়ে যায় বিয়েতে, বিয়ে হয়ে যায়। দেখতে দেখতে কেটে যায় অনেক বছর। বিয়ের ৩ বছর পেরিয়ে যাওয়ার পরও যখন নাতি নাতনির মুখ দেখলেন না, তখন কথা শোনাতে লাগলেন শাশুড়ি, কথা শোনাতে লাগলেন শ্বশুরবাড়ির সবাই। কিন্তু তখনও উনি আমার পাশে ছিলেন, ছায়া হয়ে আগলে রেখেছিলেন। ৩ বছর পর প্রথম আমার সম্মতিতে আমায় ছুঁয়েছিলেন উনি, যার ফল পড়ি। ওর বয়সও প্রায় ৩ বছর হতে চলল,
কিন্তু এখনও অভিনিবেশকে ভালোবাসার কথা আমি বলিনি। তবে বিশ্বাসটা সেই কবেই অর্জন করে নিয়েছেন। যদি কেউ আমার বিশ্বস্ত মানুষের তালিকা চায়, সর্বপ্রথমেই তার নাম থাকবে, আর সর্বশেষও। চোখ বন্ধ করে তাকে ভরসা করতে পারি আমি। আজ আমি এতটা পথ এসেছি শুধু তার জন্য। হ্যাঁ, আজ তাকে আমি বলবো ভালোবাসি, ভীষণ ভালোবাসি। অতীতের কথাগুলো ভাবছিলাম, ঠিক তখনই অভিনিবেশ পাশে এসে দাঁড়ালো। রাত তখন 1টা বাজে প্রায়। চাঁদ রাত জ্যোৎস্না ছড়াচ্ছে চারিদিকে। রাতের আধারে জ্যোৎস্না ছড়ানো চাঁদ, সেই সাথে ঠান্ডা হাওয়া। বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখাচ্ছে। দুজনেই বেশ বাইরে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর অভিনিবেশ বলল, মৈনাককে এখনও ভালোবাসো তাই না? খুব মিস করছো ওকে? শুনেছি বর্ষা চলে যাওয়ার পর বিয়ে আর করেনি। তুমি চাইলে ওর কাছে ফিরে। অভিজ্ঞতা শেষ করার আগেই মুখটা চেপে ধরলাম। অভি একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তাকিয়ে আছি। জানলা ভেদ করে চাঁদের আলোর চোখে মুখে পড়তেই চোখ মুখ চিকচিক করে উঠল। চাঁদের আলোতে ওকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমি মিষ্টি করে হাসলাম। হাসি মুখে বললাম, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। একটা জীবনে পরিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য তোমাকে চাই। শুধু ইহকালে নয়, পরকালেও তোমাকেই চাই। 8 বছরের না বলা কথাটি আজ বলবো, ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমাকে। অভি একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দুটো জলেতে চিকচিক করছে। মোহাচ্ছন্ন স্বরে বললেন, মন প্রাণ দিয়ে ভালোবাসি মেঘলা তোমায়। শেষ নিঃশ্বাস অবধি ভালোবেসে তোমার পাশে থাকবো। পরম আবেশে তার বুকে মাথা রাখলাম। শান্তিতে চোখ দুটো বন্ধ করে নিলাম। সাথে সাথে চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। এই কান্না কষ্টের নয়, আনন্দের। এই কান্না শান্তির। হ্যাঁ, আমাকে আগলে রাখার জন্য এই বুকটাই যথেষ্ট। ভরসার জন্য, জড়িয়ে রাখার জন্য এই হাত জোড়াই যথেষ্ট। আমাকে ভালোবাসো, ভালো রাখার জন্য এই দেবতুল্য মানুষটাই যথেষ্ট। ভালোবাসি মানুষটাকে, আমৃত্যু বাসবো।